নমস্কার বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে কতগুলো কমেন্ট দেখে নিই। বিশ্বজিৎ বলছেন একটার বেশি লাইক দেওয়া যাচ্ছে না। আমি বললাম ঠিক আছে, বলছেন গুচ্ছেক লাইক দিতুম। থ্যাংক ইউ বিশ্বজিৎ। শুভম প্রভাকর বলছেন নাও গ্রেট ভিডিও, ইউ হ্যাভ রিচড এভরি অ্যাসপেক্ট, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ। তারিণী নন্দী বলছেন গুড। লালটু আক্ষুটু বলছেন ভেরি নাইস। তোরাস বলছেন আমার কমেন্টে রিপ্লাই করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আপনার চ্যানেলের সঙ্গে থাকবো, থ্যাংক ইউ ফর কমেন্টিং। দেখুন আলোচনা করছি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ এবং এইচডিএফসি মিড ক্যাপ, দুটোই দারুণ ফান্ড, দুটোই 5 স্টার, নিজের ইন্ডেক্সকে বিট করছে, মিড ক্যাপ ক্যাটাগরির অন্যান্য ফান্ডগুলোর তুলনায় বেটার পারফর্ম করছে। তো দুটো ফান্ড একসঙ্গে কি নিয়ে নেওয়া যায় না, এই ব্যাপারটা অত সোজা নয়। ব্যাপারটা তার জন্য দেখতে হবে আপনাকে ওভারল্যাপিং ডেটা, ম্যানেজমেন্ট স্টাইল। মানে যদি ডাইভার্সিফিকেশন করতেই হয় তো ম্যানেজমেন্ট স্টাইলেও করুন না। তাহলে দুটোর কি ম্যানেজমেন্ট স্টাইল আলাদা? নিশ্চয়ই আলাদা। পোর্টফোলিও কনসেন্ট্রেশন, পোর্টফোলিও অ্যালোকেশন, পোর্টফোলিওর ভিতরে ঢুকে দেখতে হবে তার ভ্যালুয়েশন, সেক্টর অ্যালোকেশন, ইকুইটি এক্সপোজার, ক্যাশ এক্সপোজার, মানে ম্যানেজমেন্ট স্টাইল। তাহলে প্রথমে দেখে নেবো ফান্ড ভার্সেস ফান্ড, তারপর দেখবো ফান্ড ভার্সেস তার বেঞ্চমার্ক। দেখুন 1 বছর, 3 বছর এবং 5 বছরে যদি দুটো চার্টকে আমি ওভারল্যাপিং করে দিই, 1 বছরের দুটো ফান্ড সিমিলার রিটার্ন দিচ্ছে, কিন্তু 3 বছর এবং 5 বছরে মতিলাল বেটার রিটার্ন দিচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করুন, মার্কেট যখন উপরে উঠছে মতিলাল একটু বেশি উঠছে, এবং মার্কেট যখন পড়ছে মতিলাল বেশি পড়ে যাচ্ছে। তাহলে এটা ভোলাটিলিটির কারণ হচ্ছে। রিস্ক রেশিওতে কি এটা রিফ্লেক্ট করছে, কেন করছে সেটা পোর্টফোলিওর ভিতরেও ঢোকার বোঝার চেষ্টা করবো আমরা। এরপরে দেখে নিই ফান্ড ভার্সেস তার বেঞ্চমার্ক, মানে যে বেঞ্চমার্ককে ফান্ড ফলো করছে, নিফটি, মিড ক্যাপ, 150 টিআরআই, তাকে কি দুটো ফান্ড বিট করতে পারছে? প্রথমে দেখুন মতিলাল 1 বছর, 3 বছর এবং 5 বছরে নিজের বেঞ্চমার্ক নিফটি, মিড ক্যাপ, 150 টিআরআইকে বিট করছে। এবার এইচডিএফসি সেও 1 বছর, 3 বছর, 5 বছরে নিজের বেঞ্চমার্ককে বিট করছে। কিন্তু একটা জিনিস দেখুন, এইচডিএফসি মিড ক্যাপের যে সাইজ 80,000 করোড় আর মতিলালের সাইজ 30,000 করোড়, তাহলে বড় সাইজ যদি হয় তাহলে তার ম্যানেজমেন্টে কিছু প্রবলেম হয়, হতে পারে। তাহলে এইচডিএফসি এরকম কোনো প্রবলেম হচ্ছে কি, মানে সেখানে সেরকম কোনো ডেটা সামনে আসছে কি? ফান্ডের সাইজ যদি বড় হয় তাহলে ম্যানেজমেন্টকে একটু ডাইভার্সিফাইড, একটু লো রিস্ক অ্যাটিটিউড নিয়ে চলতে হয়। তাহলে সেই রকম কি এই ফান্ডের কন্ডিশন, সেটা আমরা পোর্টফোলিও কনসেন্ট্রেশন, পোর্টফোলিও অ্যালোকেশন, সেক্টর অ্যালোকেশনে গিয়ে বুঝবো। কিন্তু তার আগে সবাই যেটা দেখে সেটা আগে দেখে নিই, মানে রিটার্ন। দেখুন ক্যাটাগরি এভারেজ 1 বছরে হচ্ছে 5.45, দুটো ফান্ডই ক্যাটাগরি এভারেজকে 1 বছরে বিট করছে, 3 বছরেও বিট করছে, ক্যাটাগরি 28.6 এবং 5 বছরেও বিট করছে। এবারে ফান্ড ভার্সেস ফান্ড যদি আপনি দেখেন তাহলে দেখুন মতিলাল 1 বছরে এইচডিএফসিকে বিট করছে, 3 বছর হরাইজনেও এইচডিএফসিকে বিট করছে এবং 5 বছর হরাইজনেও মতিলালের পারফরমেন্স বেটার। তাহলে মতিলালের পারফরমেন্স বেটার হওয়ার জন্য আপনি ফান্ডটাকে চুজ করে নেবেন, মানে তার ভিতরে ঢুকে আপনাকে দেখতে হবে সে কীরকম রিস্ক নিয়ে কি রিটার্ন জেনারেট করছে। মানে এমনি তো মতিলালের সাইজটা ছোট, তাহলে মতিলালের কাছে অনেক অপশন আছে, অনেক খোলা আছে জায়গা যেখানে মতিলাল রিটার্ন জেনারেট করতে পারে। পোর্টফোলিও গিয়ে দেখবো তার ক্যাশ পজিশন, ইকুইটি পজিশন এবং ফান্ড পিকারের একটা অ্যানালিসিস আছে, সেই ফান্ড পিকারের অ্যানালিসিস দেবো ফান্ডুর ওভারল্যাপিং ডেটারে। একটা জিনিস তো আপনাকে বুঝতে হবে, দুটো ফান্ডই যে বেঞ্চমার্কটা নিয়েছে সেটা হচ্ছে নিফটি, মিড ক্যাপ, 150 টিআরআই। তাহলে মিড ক্যাপে তো 150টা স্টকই থাকে, এ সবচেয়ে বড় ব্রড যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কটাকেই নিচ্ছে দুটো ফান্ড। এবং মানে মিড ক্যাপে 150টা স্টক যারা একটু কনজারভেটিভ বেঞ্চমার্ক চুজ করে, নিফটি, মিড ক্যাপ 50 চুজ করে, কিছু মিউচুয়াল ফান্ড নিফটি, মিড ক্যাপ 100 চুজ করে। কিন্তু যখন আপনি নিফটি, মিড ক্যাপ 150 চুজ করবেন তাহলে ব্রড বেঞ্চমার্ক, সেখানে রিস্ক বেশি, ভোলাটিলিটি বেশি, রিটার্ন জেনারেট করার ক্ষমতাও বেশি। কিন্তু ম্যানেজমেন্ট যে স্টাইল, সেই ম্যানেজমেন্ট স্টাইলে কোনো ডিফারেন্স আছে কি? বেঞ্চমার্ক তো দুজনেরই সেম। এবার যদি আপনি ম্যানেজমেন্ট স্টাইলে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখুন ইকুইটি হোল্ডিং আছে মতিলালের 68%, 69%, ক্যাশ রেখে দিয়েছে 31%। তাহলে ক্যাশ রাখার জন্য এই ম্যানেজমেন্ট স্টাইল অনেক সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে। এইচডিএফসি সেখানে ইকুইটি রেখেছে 92%, 8% ক্যাশ। তাহলে ক্যাশের দিক দিয়ে দেখতে গেলে মতিলাল একটা ক্যাশ রিচ কন্ডিশনে রয়েছে, কিন্তু উল্টো দিকে বেশি ইকুইটি নিয়ে নিচ্ছে এইচডিএফসি। কিন্তু আমরা দেখেছি আগে ওভারল্যাপিং ডেটাতে, ওভারল্যাপিং চার্ট ওভারল্যাপিং করে, যে মতিলাল কিন্তু বেশি ভোলাটাইল, উপরে উঠে যাচ্ছিল বেশি, পড়ছিল বেশি, অথচ ক্যাশ বেশি নিচ্ছে। ব্যাপারটাকে ডিটেলে বোঝার জন্য পোর্টফোলিওর মধ্যে ঢুকতে হবে। কিন্তু তার আগে আমি এখন দেখতে চাইছি যে পোর্টফোলিও কনসেন্ট্রেশন কীরকম, মানে নাম্বার অফ স্টক যদি আপনি দেখেন, মতিলালের আছে 26টা স্টক এবং এইচডিএফসির আছে 76টা, অনেক বেশি স্টক, ফান্ড সাইজটা বড়, একে বেশি স্টক নিতেই হয়েছে। এবার টপ 5 আর টপ 10 যদি অ্যালোকেশন দেখেন তাহলে মতিলাল কিন্তু দেখুন কনসেন্ট্রেটেড, টপ 5-এ বেশি অ্যালোকেশন করেছে 36.8%, 55.6% করে দিয়েছে টপ 10-এ। কিন্তু এইচডিএফসি একটু ডাইভার্সিফাইড, মানে একটু রিস্ক কমানোর চেষ্টা, বেশি স্টক নিয়ে একটু ডাইভার্সিফাই করে। এবারে যদি আপনি ভ্যালুয়েশনটা খেয়াল করেন, দেখুন মতিলালের পিভি হচ্ছে 8.7, পি হচ্ছে 64.4, এইচডিএফসি তুলনায় দুটোই কিন্তু বেশি। বেশি ক্যাশ নিয়ে ভ্যালুয়েশন বেশি, এটা ব্যাপারটা বোঝার দরকার আছে। মানে ইকুইটি নিলে তো ভ্যালুয়েশন বেশি হয়ে যায়, ক্যাশ যদি আমি নিই তাহলে তো ভ্যালুয়েশন কম হওয়া উচিত, ভোলাটিলিটি কম হওয়া উচিত। মতিলাল কিন্তু সেই ডেটা দেখাচ্ছে না, ক্যাশ বেশি অথচ ভোলাটাইল বেশি, অথচ আপনার পিবি মানে ভ্যালুয়েশন বেশি। এর জন্য আপনাকে সেক্টর অ্যালোকেশন দেখতে হবে, মানে পোর্টফোলিওর মধ্যে গিয়ে ইকুইটিতে যে অ্যালোকেশনটা করছে সেই অ্যালোকেশনটা লার্জ মিড স্মলে কেমন ভাগ করছে এবং সেইটা রিস্ক রেশিওতে কীরকমভাবে রিফ্লেক্ট করছে এবং কোন সেক্টরে গিয়ে সে হাইলি অ্যালোকেট করছে নিজের ফান্ডটাকে।
দেখুন পোর্টফোলিও অ্যালোকেশন যদি আপনি দেখেন, আজ ক্যাপ আছে 53% রেখেছে মতিলাল, সেখানে এইচডিএফসি রাখছে 33, ক্যাটাগরি 44 মানে 44। মতিলাল তো বেশি লার্জ ক্যাপ রেখে দিয়েছে, এবং মিড অ্যান্ড স্মলকে যদি একসঙ্গে দেখেন কম মিড অ্যান্ড স্মল রেখেছে মতিলাল, মানে ওখানে দেখুন 63 আর 4 যদি আপনি অ্যাড করেন, আর এখানে 47, মানে মতিলাল খুব কনসেন্ট্রেট করেছে, মানে টপ 10 টপ 5 দেখলাম কনসেন্ট্রেটেড ফান্ড 26টা স্টক নিয়ে, এবং কনসেন্ট্রেট করেছে কোথায়? লার্জ ক্যাপে। তাহলে লার্জ ক্যাপে যখন আমি কনসেন্ট্রেট করছি, ক্যাশ রিচ 32% 31% ক্যাশ রাখছি, লার্জ ক্যাপে কনসেন্ট্রেট করছি, তাহলে আমার ভোলাটিলিটি আসছে কোথা থেকে, এবং সেটা কি ডেটাটা কি আমার রিস্ক রেশিওতে রিফ্লেক্ট করছে? তাহলে আমি ইকুইটিতে যেখানে এক্সপোজার নিচ্ছি, লার্জ ক্যাপই হোক না কেন, যেখানে এক্সপোজারটা নিচ্ছি আমি, সেটা কি খুব রিস্কি জায়গা যে আমার বিটাটাকে আর এটাকে বাড়াতে হেল্প করছে, পিইপি ভ্যালুয়েশনটা হাই করে দিচ্ছে? তাহলে কোন জায়গাতে আমি অ্যালোকেট করছি সেটা বুঝতে হবে। বোঝার জন্য দেখুন অনেক জায়গা আছে, অত কিছু আমি আলোচনা করতে গেলে ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে। আমি দেখি রিস্ক রেশিওতে এটা এই ডেটাগুলো রিফ্লেক্ট করছে কিনা। রিস্ক রেশিও প্রথমে আপনি যদি মিন দেখেন, মিন মানে হচ্ছে এভারেজ রিটার্ন, এখানে দেখুন এভারেজ রিটার্ন ক্যাটাগরিতে 23, আর মতিলাল দিচ্ছে 29.5 আর 26.8 দিচ্ছে এইচডিএফসি, মানে গড় রিটার্ন মতিলাল বেশি দিচ্ছে। এবার এইচডিবিটার দিকে যদি খেয়াল করেন, 18.2 হচ্ছে এইচডি মতিলালের, আর বিটাটা মতিলালের হচ্ছে 0.89, কিন্তু ও এইচডিএফসির কম। মানে এই যে হাই ভোলাটাইল, মানে এই যে চার্ট ওভারল্যাপিং করে দেখেছিলাম, বেশি বেড়ে যাচ্ছে বেশি কমে যাচ্ছে, এই এইচডিবিটার জন্য হচ্ছে। মানে এইচডিবিটা যদি হাই হয় তাহলে ভোলাটিলিটি বাড়ে। মতিলাল ক্যাশ নিয়েও, কনসেন্ট্রেট পোর্টফোলিও নিয়েও কিন্তু বেশি ভোলাটাইল। এবার যদি আলফা দেখেন, আলফা হচ্ছে আপনার বেঞ্চমার্ক, মানে এক্ষেত্রে নিফটি মিড ক্যাপ 150 টিআরআই যদি 0 রিটার্ন দেয়, তাহলে আপনার ফান্ড কতটা রিটার্ন তৈরি করে দেবে আপনাকে। মতিলালের আলফা হচ্ছে 7.1, সেখানে এইচডিএফসি মিড ক্যাপের আলফা হচ্ছে 5 এর কাছাকাছি, মানে বেঞ্চমার্ক 0 রিটার্ন দিলে ওই আপনাকে 7% রিটার্ন দিয়ে দেবে, ও আপনাকে 5% রিটার্ন দিয়ে দেবে। ক্যাটাগরি ওয়াইজ নেগেটিভ চলছে, ক্যাটাগরির সঙ্গে তুলনায় নেই, দুটো ফান্ডই খুব ভালো পারফর্ম করছে। এরপরে সটিনো আর সার্প, আমার একজন সাবস্ক্রাইবার বলেছেন সটিনোটা আপনি অ্যাড করুন, আগে করতাম না সটিনোটা অ্যাড। এখানে সটিনো আর সার্পের মধ্যে এই দুটোই মানে দেখা হয় রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। সার্প হচ্ছে ব্রড আর সটিনো হচ্ছে শুধু ডাউন সাইডটা দেখে আর কি। সার্পটা যদি আপনি দেখেন 1.33 হচ্ছে মতিলালের, আর এখানে হায়ার বেটার হয় 1.41 হচ্ছে এইচডিএফসি। এখানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিন্তু এইচডিএফসির বেশি। এইচডিএফসি কিন্তু রিস্ক বেশি নিচ্ছেও, মানে 76টা স্টক নিয়েছে, ডাইভার্সিফাই করেছে পোর্টফোলিওকে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি করে অ্যালোকেশন করেছে, এবং ইকুইটিতে 92% অ্যালোকেট করে দিয়েছে, ক্যাশ রেখেছে মাত্র 8%, মানে এ তো অ্যাগ্রেসিভ একটু, এইচডিএফসি একটু অ্যাগ্রেসিভ। মতিলাল সেখানে কিন্তু একটু কনজারভেটিভলি ম্যানেজড, তবু কিন্তু এর ভোলাটিলিটিটা বেশি। কারণ আমরা খুঁজে বার করবোই, মানে পোর্টফোলিও ঢুকে গিয়ে আমি দেখার চেষ্টা করবো এটা কোথা থেকে হচ্ছে। এটা সটিনোটা যদি দেখেন, দেখুন সটিনো 1.56, এখানে হায়ার বেটার 1.56 মতিলালের, আর 2.09 এইচডিএফসি, মানে এক্ষেত্রে এইচডিএফসি এগিয়ে, মানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের দুটো রেশিও সার্প এবং সটিনো দুটোতেই কিন্তু এইচডিএফসি এগিয়ে। হাই রিস্ক ফান্ড হয়েও, মানে হাই রিস্ক কেন বলছি, ডাইভার্সিফাই করে নিয়েছে, 76টা স্টক নিয়ে, মানে মিড ক্যাপ স্মল ক্যাপ অ্যালোকেশন বেশি করেছে ঠিক কথা, কিন্তু স্টক সংখ্যাটা অনেক বাড়িয়ে নিয়েছে, 76টা স্টক করে নিয়েছে। রিস্কটা কমাতে হবে তো কোথাও না কোথাও। এই ব্যাপারটা বোঝার জন্য, হাই ভোলাটিলিটির ব্যাপারটা বোঝার জন্য আপনাকে পোর্টফোলিওর মধ্যে ঢুকতে হবে, মানে পোর্টফোলিও ডিটেল না ঢুকলে এটা বোঝা যাবে না। দেখুন টেকে মতিলাল নিচ্ছে 26%, সেখানে এইচডিএফসি নিচ্ছে 13.4, কনজিউমার ডিসক্রিপশনারিতে দেখুন 19.11, ওরা নিচ্ছে 14.9, মানে এই সেক্টরগুলো লো ভোলাটাইল সেক্টর, কিন্তু এখানে মতিলাল বেশি অ্যালোকেশন করছে, অথচ ভোলাটিলিটি হাই হচ্ছে। মানে টেক, কনজিউমার ডিউরেবল, এফএমসিজি, আইটি, ফার্মা, এইগুলোতে যখন আপনি ইনভেস্ট করেন, এবং ব্যাংক, মেটেরিয়াল, এগুলোতে যখন আপনি অ্যালোকেশনটা কমান, তার অর্থ কি হচ্ছে? তাহলে আপনি কনজারভেটিভ মানে ডিফেন্সিভ যে জায়গাগুলো, সেই জায়গায় যদি হাই অ্যালোকেট করেন, তাহলে তো এইচডিবিটা কম হওয়া উচিত, এবং যদি মার্কেটে কারেকশন আসে তাহলে আপনার ফান্ড অবশ্যই সুবিধা পাবে। উল্টো দিকে দেখুন এইচডিএফসির হাইয়েস্ট অ্যালোকেশন কোথায়? ব্যাংকে 25% ব্যাংক নিয়ে বসে আছে, মেটেরিয়াল নিয়ে বসে আছে 8.5%, সেখানে মতিলালের তো অনেক কম, ব্যাংক হচ্ছে 1%ও নেই। মানে হাই রিস্কি জায়গায় কিন্তু এইচডিএফসি নিচ্ছে, নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করেছে, মানে পোর্টফোলিও রিস্ক কমানোর চেষ্টা করছে, কিন্তু রিস্ক নিচ্ছে, মিড ক্যাপ বেশি নিচ্ছে, এবং রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন সেটা ডেলিভারও করছে, এবং যে সেক্টর অ্যালোকেশন সেটাকেও অ্যাগ্রেসিভ জায়গায় নিয়ে গেছে এইচডিএফসি। তাহলে মতিলালের ভোলাটিলিটিটা বাড়ছে কোথায়, এইচডিবিটা বাড়ছে কেন? তাহলে আপনাকে দেখতে হবে পাস্ট হিস্ট্রি। কোথায় দেখবো পাস্ট হিস্ট্রি? যদি আমি টার্ন ওভার দেখি, মানে লাস্ট 1 বছরে কিরকম স্টক চেঞ্জ করছে, এখানে আপনি একটা হিন্টস পাবেন। দেখুন মতিলাল 172% টার্ন ওভার রেশি, মানে 100% টার্ন ওভার মানে পুরো পোর্টফোলিও চেঞ্জ হয়ে যাওয়া, এ তো দুবার চেঞ্জ করে নিয়েছে 172, সেখানে এইচডিএফসি 17.65 কম চেঞ্জ করছে পোর্টফোলিওর। মানে বড় ফান্ড হলে যে অসুবিধাটা হতে পারে আর কি, মানে অত চেঞ্জ করতে পারবে না, বড় ফান্ডকে ঘোরানো শক্ত। ছোট সাইজের যদি ফান্ড হয়, আপনি যদি 5 মাসের আগের ডেটাও দেখেন, মতিলাল কিন্তু তুলনামূলক অনেক ছোট সাইজ ছিল। 3 মাসে আগেও তো আমি দেখছিলাম 20-22 হাজার কোটি টাকার ফান্ড, এখন 30,000 কোটি টাকার ফান্ড হয়ে গেছে, মানে 25% গ্রোথ তো লাস্ট 3-4 মাসেই
হয়েছে, মানে AUM এর এই যে টার্নওভার রেশিও 172% টার্নওভার, মানে পুরো পোর্টফোলিওটাকে দুবার চেঞ্জ করে ফেলছে। মানে যখন ফান্ডটা মানে মার্কেটের যে সুবিধা ভোলাটিলিটি সাইকেল সেইখানে মতিলাল বেশি খেলছে, কিন্তু HDFC কনসেন্ট্রেট হয়েছে যখন স্টক পিক করছে তখন স্টকটা ঠিকঠাক পিক করার চেষ্টা করছে এবং চুজ করার পরেও সেই স্টকটাকে ধরে থাকছে, রাইড করছে অনেক কনফিডেন্টলি, মানে অনেক বেশি চুজি হয়ে স্টক পিক করা এবং সেই স্টকটাকে কনফিডেন্টের সাথে না চেঞ্জ করে সেটাতে রাইড করা, এটা কিন্তু দেখাচ্ছে HDFC এবং তাতে সফলও বটে। আপনি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন যেটা মানে সটিনো আর সার্পে আপনি দেখতে পাচ্ছেন এ হাই রিস্ক পোর্টফোলিও তৈরি করছে, ডাইভার্সিফাইডের সঙ্গে 76টা স্টক নিয়েছে ঠিক কথা, কিন্তু যে হাই রিস্ক পোর্টফোলিওটা তৈরি করছে সেই পোর্টফোলিওটাতে সেই রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিন্তু মতিলালের থেকে বেশি দিচ্ছে। এরপর একটা ফান্ড পিকারের একটা অ্যানালিসিস আছে, সেই ফান্ড পিকারের অ্যানালিসিসটা দেখুন। এরা ফান্ড পিকার কি করেছে, এই 6টা প্যারামিটারে আর কি কেমন ফান্ডটা পারফর্ম করছে সেটা দেখেছে। পারফরমেন্সে মতিলাল বেটার, HDFC কিন্তু 4, মতিলাল 5 র্যাঙ্ক। এই রিটার্নে আপনারা বুঝতে পারছিলেন সেটা, কিন্তু রিস্কে দেখুন মতিলাল 3 আর HDFC 4, সে তো হবেই। যদি আমি লার্জ ক্যাপে অ্যালোকেশন বাড়িয়ে নিই তাহলে আমার তো রিস্ক তো কমে যাবে বটেই। মতিলাল তো ক্যাশ রেখেছে, লার্জ ক্যাপ অ্যালোকেশন করেছে, রিস্কটা কমিয়ে নিয়েছে। এবার স্টাইলে দুটোই 5, কোয়ালিটিতে দেখুন মতিলালের আবার কিন্তু 5, HDFC 3। সেম ব্যাপার, আপনি যদি লার্জ ক্যাপে হাইলি অ্যালোকেট করেন, ডিফেন্সিভ সেক্টরে হাইলি অ্যালোকেট করেন, আইটি, ফার্মা, কনজিউমার ডিসক্রিশনারি, তাহলে আপনার তো কোয়ালিটিটা বেটার হবেই। ডাইভার্সিফিকেশনে মতিলাল 1 পাচ্ছে, সেখানে HDFC অনেক বেশি, 26টা স্টক এবং ডাইভার্সিফাই করছে কোথায়, টপ 5 টপ 10 এর মধ্যে দেখলাম ডেটা। এবার কনসিস্টেন্সিতে কিন্তু মতিলাল 5, মানে ওই হাই টার্নওভার নিয়ে মতিলাল কিন্তু ভালো কল নিচ্ছে, মানে মার্কেট সাইকেলকে যে ইউজ করতে সেটা মতিলালের কাছ থেকে শিখতে হবে। এবারে আপনি দেখুন ফান্ডুর একটা অ্যানালিসিস আছে, মানে দুটো ফান্ডকে আপনি একসাথে পোর্টফোলিওতে রেখে দিতে পারেন, মানে এর জন্য দেখতে হবে আপনাকে ওভারল্যাপিং ডেটা। দেখুন ফান্ডু বলছে মতিলালে 26টা স্টক আছে এবং HDFC 76টা, এই স্টক থাকা সত্ত্বেও দুজনের একই বেঞ্চমার্ক, কিন্তু কমন স্টক আছে 11টা এবং মোটামুটি 11%ই ওভারল্যাপিং, যেটা খুব একটা বেশি নয়। আপনি দুটো ফান্ড একসঙ্গে রাখতেও পারেন, আমার তো করতে হবে এরকম ভাবে, বুকে গেলে তো 1 ঘন্টা ধরে বুকে যাওয়া হবে। দেখুন দুটো মতিলাল এবং HDFC দুটো ফান্ড মিড ক্যাপ ক্যাটাগরির খুব সুন্দর ফান্ড, ব্রড বেঞ্চমার্ক এ ফলো করছে। মতিলালের সাইজ ছোট, তাই সে হাই টার্নওভার নিয়ে নিজের পোর্টফোলিও অ্যালোকেট করে যে মার্কেটের যে বিভিন্ন সাইকেল সেটাকে খেলার চেষ্টা করছে এবং খুব সফলভাবে খেলছেও। উল্টো দিকে HDFC ফান্ড সাইজ বড় হয়ে গেছে, ওই রকম ভাবে খুব পোর্টফোলিওতে চেঞ্জ করা যায় না, টার্নওভার রেশিও একটু ছোট, কিন্তু এ অ্যালোকেট করছে 92% ইকুইটিতে অ্যালোকেট করছে, ক্যাশ কম রাখছে। মিড ক্যাপ স্মল ক্যাপে অ্যালোকেট করছে বেশি, 76টা স্টক নিয়ে পোর্টফোলিও ডাইভার্সিফাই করেছে, কিন্তু তা সত্ত্বেও আপনার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন সটিনো আর সার্পে কিন্তু HDFC কিন্তু নিজের বেঞ্চমার্কে বিট করছে এবং রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নও যথেষ্ট ভালো। এবারে দেখুন মতিলাল যে কনসেন্ট্রেট করেছে লার্জ ক্যাপে, মানে 126টা স্টক, তারপরে 53% লার্জ ক্যাপ, তাহলে লার্জ ক্যাপে হাইলি কনসেন্ট্রেট করেছে, ক্যাশ 32% ক্যাশ নিয়েছে, মোটে 69% ইকুইটি, কিন্তু তবু এর আলফাবিটা বেশি, মানে এটা একটু পুরনো ডেটা, এখন যে পোর্টফোলিও তার ছবিটা নেই, তার কারণ দেখুন টার্নওভারে 172% পোর্টফোলিওটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ওই পোর্টফোলিওটা দেখতে পাবেন কোথায়, যে পোর্টফোলিওটাতে এই রিটার্নটা জেনারেট করেছে 3 বছরে 2 বছরে, সেই পোর্টফোলিওটা এখন নেই। এই বছরে এই পোর্টফোলিওটা দুবার চেঞ্জ করে ফেলেছে মতিলাল, ছোট সাইজ হওয়ার এটা একটা সুবিধা। এবার ফান্ড পিকার যেটা মোটামুটি অ্যানালিসিস দিচ্ছে, দুটো ফান্ডই খুব সুন্দর ফান্ড পিকার দুটোকেই যথেষ্ট রেকমেন্ড করছে, মানে তবুও যেটা দিচ্ছে মতিলালের পারফরমেন্স একটু বেটার অবশ্যই, কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিন্তু HDFCর বেশি এবং ডাইভার্সিফাই করছে বেশি। মানে মিড ক্যাপের পজিশন খুব একটা ভালো নয়, ভ্যালুয়েশন খুব হাই, তাহলে মিড ক্যাপ কিন্তু সামনে কারেকশন আসতেই পারে, সেটা খুব একটা কিছু মানে এমন কিছু চিন্তার নয়, ওটা কারেকশন আসবে, এটা মার্কেট সাইকেল। তাহলে সেই রকম যদি কারেকশন এসেই যায়, মতিলাল কিন্তু বাঁচিয়ে দেবে ইনভেস্টারকে। মানে ধরুন এক তো আমি 31% ক্যাশ রেখেছি, তারপরে লার্জ ক্যাপ অ্যালোকেট করেছি, ডিফেন্সিভ সেক্টর টেক, কনজিউমার ডিসক্রিশনারি, ইন্ডাস্ট্রিয়াল, মানে ডিফেন্সিভ সেক্টরে হাইলি অ্যালোকেট করেছি, করে আমি রিটার্ন জেনারেট করার চেষ্টা করছি। অন্যদিকে HDFC তো মিড ক্যাপ স্মল ক্যাপে অ্যালোকেট করেছে, কম করেছে তবু করেছে তো, আর 76টা স্টক নিয়ে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করেছে, কিন্তু রিস্ক নিয়েছে এবং রিস্ক নিয়েও রিটার্ন কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিন্তু বেটার বার করেছে। ফান্ড পিকার সেটাই বলছে। আর ফান্ডুর অ্যানালিসিস দেখলাম যে দুটো ফান্ডের ওভারল্যাপিং ডেটা কিরকম, 26টা 76টা স্টক, তার মধ্যে 11টা কমন স্টক, 11%ই ওভারল্যাপিং, মানে বিশাল কিছু ওভারল্যাপিং নয়, দুটো ফান্ড একসাথে রাখা যায়। তাহলে এইটাই হলো আজকের অ্যানালিসিস। কেমন লাগলো বলবেন, আপনার পোর্টফোলিওতে যদি এই দুটো ফান্ডের মধ্যে কেউ থেকে থাকে কিরকম রিটার্ন পাচ্ছেন 1 বছর 3 বছরে, সেটা যদি আমাকে দেন। সবার কিন্তু 1 বছর বা 3 বছরে এই রিটার্নটাই পাচ্ছেন কি না পাওয়ার কারণও কিন্তু আছে অনেক রকম, সেটা নিয়েও আলোচনা করা যায়। আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর টাইম।